নমস্কার। তো আজকের যে ক্লাসটা আমরা নিয়ে এসেছি সেটা ভারত আর বাংলাদেশের মধ্যে বর্ডারের বিষয়টা আমরা ডিসকাশন করব। কি কি সমস্যা রয়েছে সেই ব্যাপারগুলো ডিসকাশন করব, আর একটু ছোটখাটো ইনফরমেশন যেগুলো রিলেটেড আছে। আগের দিন আমরা ভারতের ইন্ট্রোডাকশন ক্লাসটা করেছি, ক্লাস 1, এটা ক্লাস 2 জিওগ্রাফি, নতুন জিওগ্রাফি সিরিজের মধ্যে। তো দেখুন, ভারত আর বাংলাদেশ যেটা রয়েছে, আমরা বাংলাদেশটাকে মোটামুটি এই যে লাল কালিটা আছে এটা দিয়ে ভারত বাংলাদেশের একটা অ্যাপ্রক্সিমেটলি বর্ডার বোঝানোর আমরা চেষ্টা করেছি। আর এই চারপাশ দিয়ে বাংলাদেশটা ভারতবর্ষ দিয়ে ঘেরা রয়েছে। তো দেখুন, ভারতবর্ষের কোন কোন রাজ্য, পশ্চিমবঙ্গ সহ অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে সেগুলো ঘিরে রেখেছে। সেটা হচ্ছে, এক হচ্ছে পশ্চিমবঙ্গ এই অবধি চলে যাচ্ছে। তারপর হচ্ছে মেঘালয়, এখানে গুয়াহাটি, অসমলে আমরা পাইনি, এটা হচ্ছে গুয়াহাটি এখান থেকে। এই জায়গাটা হচ্ছে ত্রিপুরা, আর এই জায়গাটা মিজোরাম রাজধানী আইজল, আর ত্রিপুরা রাজধানীটা এখানে। এবার এই যে ম্যাপটা, এটা আমরা সংগ্রহ করেছি গুগল ম্যাপ থেকে। তো গুগল ম্যাপ থেকে এইভাবে আমরা দেখে নিচ্ছি। আর দেখুন, ভারতবর্ষের যে নদী আছে ব্রহ্মপুত্র, লিখেই রেখেছি এটা, এইভাবে এখানে এসেছে। গঙ্গা নদী এদিক থেকে এসেছে। তো গঙ্গা নদী যখন প্রবেশ করেছে তখন সেটা পদ্মা। ব্রহ্মপুত্র ভারতে প্রবেশ করেছে বাংলাদেশে, তাহলে যমুনা। আর তিস্তা নদী, যেটা যমুনার একটা উপনদী হিসাবে আমরা এখানে দেখতে পাচ্ছি, আর তিস্তার উপনদী আরো আছে। তো এইভাবে এই আসলে ভারত আর বাংলাদেশ যে বর্ডারটা রয়েছে এটা মূলত একটা সুপার ইম্পোজড মানে কি? সুপার ইম্পোজড মানে হচ্ছে ম্যান মেড, অর্থাৎ কিনা মানুষ নির্মাণ করেছে। এটা প্রাকৃতিক ভাবে বর্ডারটা নয়, কোন নদী যায়নি যেটা দিয়ে আমরা বর্ডার ডিসাইড করছি। এটা স্বাধীনতার সময়, দেশ ভাগের সময়, পূর্ব পাকিস্তান যখন ঘোষণা হয় তখন এই সুপার ইম্পোজড কে করেছিলেন? র্যাডক্লিফ ব্রাউন। তো এটাকে মানুষ নির্মিত হলে সুপার ইম্পোজড বলা হয়, বা র্যাডক্লিফ লাইন এটাকে বলা হয়। তো মূলত গঙ্গা, ব্রহ্মপুত্র ও বারাক রিভার। এবার বারাক নদীটা মণিপুরে উৎপত্তি হয়েছে। তো আমরা একটা মোটামুটি এই জায়গার থেকে একটা আমরা ঠিক নদীটা এই ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে না, বারাক রিভার উৎপত্তি লাভ করে এইভাবে এসছে। তো বারাক, ব্রহ্মপুত্র, গঙ্গা, এই তিনটে নদী, তাদের ট্রিবিউটারি, এই সমস্ত মিলে এই ভারত বাংলাদেশ সীমান্তটা মোটামুটি আমরা বলতে পারছি। তো সেক্ষেত্রে এইখানকার নদীগুলোর যে কোর্স যখন তখন শিফট করে যায়, খুবই ইররেগুলার, একই দিকে বইছে তা নয়। এইগুলো বহু দিকে বন্যা হয়ে এইটা ওইটা হয়ে চেঞ্জেস হয়েছে। তবে মোটামুটি কারেন্ট ডেটে এইটাই রয়েছে। আচ্ছা, ভারত বাংলাদেশের যে ব্যাপারগুলো রয়েছে এগুলো কিছু কিছু ক্ষেত্র দ্বারা। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, সব থেকে বড় ইন্টারন্যাশনাল বাউন্ডারি যেটা ভারতের সঙ্গে অন্য একটা আন্তর্জাতিক দেশের, সেটা হচ্ছে বাংলাদেশ এবং ভারত, 4096 কিলোমিটার। এই ম্যাপটা বলতে এই বাউন্ডারিটা 4096 কিলোমিটার, যেটা ভারত বাংলাদেশ, যেটা লাল কালি দিয়ে মার্ক করা হয়েছে। এরপরে এই যেটা পশ্চিমবঙ্গে 2272 কিলোমিটার এরকম একটা আছে। তবে আমি যে কিলোমিটারটা বলছি সেটা একবার ক্রস চেক করে নেবেন, কেন কি মাঝে মাঝে ম্যাপ বানাতে গিয়ে বা কিছু, বিশেষ করে কিছুদিন আগেই সম্ভবত 2017 সালে কি 16 সালে এনক্লেভ এক্সচেঞ্জ হয়েছে। তার ফলে ম্যাপটা কিন্তু এখন আর অতটা বড় নেই, এখন কিন্তু একটু কম বেশি হয়েছে। সেই জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে ম্যাপটা একবার বিশেষ করে কারেন্ট ডেটে, হয়তো 6 মাস 4 মাসের মধ্যে আপডেট হয়েছে এরকম কোন ওয়েবসাইট থেকে ভারত বাংলাদেশের টোটাল বাউন্ডারিটা একবার দেখে নেওয়ার জন্য, কেন এটা আগের মতো আর নেই। এবার ভারত বাংলাদেশের মধ্যে কি কি সমস্যা রয়েছে? ভারত বাংলাদেশের মধ্যে মূল যে সমস্যা রয়েছে সেটা হচ্ছে এনক্লেভস এর সমস্যা, বা যেটাকে ছিটমহল বলা হয়। আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি, তো এগুলো জেনে নেওয়া উচিত। আমরা পরের ছবিটা দেখি। তো পশ্চিমবঙ্গের এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে জলপাইগুড়ি জেলা, এই যেমন এই জায়গাটা, আর এটা হচ্ছে কোচবিহার জেলা। তো এই পশ্চিমবঙ্গের এই জায়গাটা হচ্ছে, এবার দেখুন পশ্চিমবঙ্গের এই বাউন্ডারিটা বা ভারত বাংলাদেশের বাউন্ডারিটা না এই আকাশি কালারের। তারপর যদি আকাশি কালারটা ভালো করে ফলো করেন তাহলে দেখুন এই জায়গাটা কিরকম ভাবে চারপাশ দিয়ে ঘিরে এই জায়গাটাকে আবার এরকম ভাবে এসছে, আবার এরকম ভাবে এসছে। এই যে জায়গাগুলো রয়েছে, তো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখাতে চাইছি সেটা হচ্ছে, দেখুন
এই যে বাংলা মানে ভারতের যে অংশটা চারপাশ দিয়ে মানে একদম পুরো গোল করে বাংলাদেশের বাউন্ডারি দিয়ে ঘেরা, আবার বাংলাদেশের অংশটা চারপাশ দিয়ে এরকম ভাবে ভারত দিয়ে ঘেরা, এবং যাতায়াতের জন্য এইটুকু একটা রাস্তা, যাতায়াতের জন্য এই রাস্তাটা। ঠিক এরকম ভাবেও তাই, এরকম জায়গাতে আরো আছে, এই জায়গাগুলো আছে, আমরা পুরোটা ম্যাপ দিয়ে দেখাচ্ছি। তাহলে কি দাঁড়াচ্ছে জিনিসটা, এইখানে বাংলাদেশ থেকে ইলেকট্রিসিটি, রুটি কাপড়া মকান, বিদ্যুৎ আসতে পারছে না, ঠিক সেরকম ভাবে ভারতবর্ষ থেকেও আসতে পারছে না। তারপরে কি হলো, এই যে জায়গাগুলোর লোকগুলো রয়েছে বা এখানে রয়েছে, এরা স্বাধীনতার পর থেকে না স্কুল, না হাসপাতাল, না বিদ্যুৎ কিছুই পায়নি। তাহলে এই লোকগুলোর দেশও নেই, কারণ স্যার তো মার্ক করা আছে বাংলাদেশ, মার্ক করা আছে ভারত, ওইভাবে হয় না। যদি আপনি যে দেশের নাগরিক সেই দেশের সমস্ত সুবিধা পেতে পারছেন না, একদম এইভাবে আসতে হচ্ছে, এইভাবে চলছিল স্বাধীনতার পর থেকে। তো 17 না বোধহয় 14ই হবে, আমার ঠিক মনে পড়ছে না সালটা। এই সময় এনক্লেভ বা ছিটমহল এক্সচেঞ্জ হয়। দেখুন নিচে লেখাই আছে, টোটাল 162টা এনক্লেভ আছে, যার মধ্যে 111টা ইন্ডিয়ান আর মানে এই 51টা বাংলাদেশের টেরিটরি। 34,000 পিপল ইন্ডিয়ান এনক্লেভে থাকে আর বাংলাদেশে 17,000 থাকে। 51 এনক্লেভ ইন ইন্ডিয়া, 3,000 একর এই জায়গাটা। ডিল নেক্সট উইক টু এক্সচেঞ্জ 162 এনক্লেভ পেন্ডিং সিন্স, মানে এই মানুষগুলো কোনো দেশের না হয়ে সে কোনো সময় খাবার টাওয়ার পেয়ে হয়তো এখানে চাষ করে বা এ করে কোনো রকম ভাবে পেয়ে বাঁচছিল। তাহলে এই জায়গাগুলো কি হলো, এই যেটা ভারতের জায়গা, ভারত কি করলো, এই জায়গাটা বাংলাদেশকে দিয়ে দিল। তাহলে বর্ডারটা না এরকম ভাবে আর ঘুরবে না, এরকম ভাবে বর্ডারটা আর ঘুরবে না। তাহলে কি হবে, বর্ডারটা এরকম ডাইরেক্ট চলে আসবে। ঠিক এরকম ভাবে এই যে বাংলাদেশের এলাকা যেটা ভারতের মধ্যে পড়ছে, চারপাশ দিয়ে ভারত ঘেরা, তখন এরা কি করলো, এই এলাকাটাকে ভারতকে দিয়ে দিল। তাহলে এই বাউন্ডারিটা এতটা এরকম ঘুরবে না, এই বাউন্ডারিটা সোজা এইভাবে নেমে যাবে। আচ্ছা, তাহলে বোঝা গেল এনক্লেভের এক্সচেঞ্জ মানে কি। তার মানে হচ্ছে ভারতের মধ্যে যে বাংলাদেশের এলাকা রয়েছে সেটা ভারতকে দিয়ে দেওয়া হলো, এবং ভারত সরকার এখানে ইলেকট্রিসিটি, স্কুল সমস্ত কিছু শুরু করবে, তুমি বাংলাদেশ সরকার এখানে সেটা শুরু করবে। তো এইটা হচ্ছে সেই এনক্লেভ এক্সচেঞ্জ, যেটা 47 থেকে লোকগুলোর প্রবলেম ছিল, এতদিনে শোধরানো হয়েছে। বোঝা গেল, এইটা হচ্ছে এনক্লেভ। আর যদি আমরা বড় করে দেখতে যাই, যদিও খুব একটা বড় করে প্রয়োজন নেই, সবই মোটামুটি বোঝাই যাচ্ছে। সবই বোঝাই যাচ্ছে জায়গাগুলো। আমি জলপাইগুড়ি আর এই কোচবিহার ডিস্ট্রিক্ট এইভাবে বোঝানোর চেষ্টা করেছি কি ব্যাপার আছে না আছে। ঠিক আছে, এরপরে এই ডেটের একটা ছবি আছে, এইটা আমরা গুগল ম্যাপ থেকে নিয়েছি। দেখুন গুগল ম্যাপে ঠিক জায়গাগুলোর নাম দেখুন, যেমন দহগ্রাম, তারপরে যে পাটগ্রাম, এই যে লাল 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 করে দেওয়া আছে, হ্যাঁ এইরকম ভাবে। আর আপনাদের মনে থাকবে পলিটি পড়তে গিয়ে আপনারা বেরুবাড়ি কেস পড়েছেন, এই হচ্ছে সেই বেরুবাড়ি। আমার বেশ মনে আছে বেরুবাড়ি কেসের সময় মানে শেষের দেশে এমন অবস্থা হয়ে গেল, মনে আছে বলতে আমি একটা লেখা পড়েই জেনেছি যে জান দিয়ে দেবো, খুন দিয়ে দেবো, বেরুবাড়ি ছাড়বো না, এরকম একটা কেস এসে গেছিল। যে বেরুবাড়ি কি বলেছিল, বেরুবাড়িও একটা এনক্লেভ। দেখুন এই যে কতটা বর্ডার থেকে, ইন্টারন্যাশনাল বর্ডার থেকে কতটা ভেতরে এই রকম ভাবে বেরুবাড়িটা রয়েছে। তখনই চেষ্টা করা হয়েছিল বেরুবাড়িটাকে আমরা পূর্ব পাকিস্তান, তখন বাংলাদেশ পাইনি, পূর্ব পাকিস্তানকে দিয়ে দেবো। হ্যাঁ, তো জান দিয়ে দেবো, বেরুবাড়ি ছাড়বো না। তারপর ভারত সরকার কি করলেন, তখন বোধহয় তারপরে ভারত অস্ট্রেলিয়া নাকি ভারত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টেস্ট শুরু হয়ে গেল, ব্যাস লোকজন ভুলে গেল। দিয়ে মানে তখন বেরুবাড়ি কেন, যে লেখাটা আমি পড়েছিলাম সেখানে লেখা আছে যে বেরুবাড়ি কেন, তখন নিজের বাড়ি নিলাম হয়ে গেলেও জনগণের হুঁশ ছিল না, একটা হুজুক পেলেই হলো। তো যাই হোক, এই হচ্ছে সেই সিচুয়েশন। আর এই যে ইয়েলো মার্ক দিয়ে আমরা বর্ডারটা বোঝানোর চেষ্টা করছি। তাহলে এরা এত বছর স্বাধীনতার পর থেকে উইদাউট এনি কান্ট্রি হয়ে বেঁচে আছে। আর তাছাড়া আপনি তো দেখতেই পাচ্ছেন এই যে তিস্তা নদী, এই যে জায়গাটা, এই জলপাইগুড়ি তিস্তা নদী, তারপরে এই যে আরো নদী এখান দিয়ে সব নেমেছে, তারপরে এই যে এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, ভারতের বিভিন্ন জায়গা সব এসছে আর এগুলো এইভাবে। তারপরে আমরা নেক্সট স্লাইডটা দেখি। ঠিক আছে, এটা যখন পরে আসার কথা ছিল কিন্তু এসেই গেল, কোনো ব্যাপার না, বলেই দিই। এই যে দেখুন, এটা ভুটান, মানে এক্সাক্ট জায়গাটা বোঝার চেষ্টা করুন। এটা হচ্ছে ভুটান, এটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, এটা সিকিম। এই যে ম্যাপটা, ডোকলাম প্লেটু নাম শুনে থাকবেন, যেটা ভুটান আর চীন আর ভারতবর্ষের তিনটে দেশের একটা ট্রাইজাংশন। মানে এটা ভুটানের বলা হয় ঠিকই, কিন্তু কিছুটা অংশ ভুটানের বাইরে আছে।
এবার আমাদের ভারত সরকার তরফ থেকে পার্মানেন্ট সৈন্য ভুটান এবং নেপালে রেখে দেওয়া হয়েছে চীনের দিকের বাউন্ডারিতে। তো মানে ওটা ভুটানের মধ্যেই আছে বাংকার করে। তো কেন এই জায়গাটা এত গুরুত্বপূর্ণ কেন? আমরা চীনের বর্ডার পড়ার সময় দেখবো যে এই জায়গাগুলো খুব বড় বড় উঁচু উঁচু পাহাড় রয়েছে। আর এইটা নাথুলা পাস, এখানে যে সিল্ক রুট, যেটা চীনের সঙ্গে প্রাচীন যুগে ভারতবর্ষের ব্যবসা চলতো, সিল্ক রুট এই জায়গা। তারপরে এইটুকু একটা পাস দিয়ে সেনা আসতে পারবে না। এইখানটা খুব বড় বড় উঁচু উঁচু পাহাড়। এই প্লেটুটা একটা এমন একটা চওড়া জায়গা যেখানে প্রচুর সেনা এসে এখানে জমা হতে পারে। যদি এখানে প্রচুর সেনা ভারত সরকার চীনকে আনতে দেয় এবং চীন এখান থেকে, দেখুন এই যে এইখান থেকে এই শিলিগুড়ি করিডোরটা এই জায়গাটায় ম্যাপে আছে, পরে দেওয়া শিলিগুড়ি করিডোরটা এই জায়গায়। তাহলে এই সেনারা এখান থেকে যদি শিলিগুড়িটাকে এখান থেকে 20 কিলোমিটারের যে চিকেন নেক বলা হয় এই কারণে এটাকে শিলিগুড়ি করিডোর, এই জায়গাটাকে যদি কুচ করে কেটে দেয় বা দখল করে নেয়, তাহলে পুরো ভারতবর্ষের সঙ্গে এই উত্তর পূর্ব অরুণাচল, অসম, মিজোরাম, মণিপুর, তারপরে যারা যারা রয়েছে এইদিকে মানে রাজ্যগুলো সব কটা বিচ্ছিন্ন হয়ে যাবে এবং বাংলাদেশ সরকার ভারতকে সেনা নিয়ে যেতে নাও দিতে পারে। তার কারণ হচ্ছে যতক্ষণ শেখ হাসিনা গভর্নমেন্ট রয়েছে বাংলাদেশ ভারতের প্রতি বন্ধুত্বশীল, অন্য কোনো সরকার কিন্তু সেরকম নয়। তো সেই হিসেবে সমস্যা। আর এই শিলিগুড়ি করিডোর দিয়ে ন্যাশনাল হাইওয়ে 31A এই রাস্তাটা এখান দিয়ে গিয়েছে। এখন তো প্রচুর নাম চেঞ্জ করছে গভর্নমেন্ট। তো যদি এটা 31A-টার নাম চেঞ্জ বা নাম্বার চেঞ্জ কি হয়েছে একটু দেখে নেবেন, কেন কি আমার পুরনো নামগুলোই মনে আছে, নতুনগুলো আমরা অতটা নেই এই মুহূর্তে মনে। দেখে নেবেন, একটু কাজ তো আপনিও করে নিন। তারপরে স্লাইডটা আমরা দেখি। হ্যাঁ, যেটা আমরা বোঝানোর চেষ্টা করছিলাম, তারপরে প্রবলেম হচ্ছে তিস্তা নদীর জলবন্টন চুক্তি ভারত বাংলাদেশের মধ্যে। জিনিসটা কি চলছে দেখো, তিস্তা নদীটা এত চওড়া না, কিন্তু আমি এত চওড়া করে একানো হয়ে গেছে। তো এই যে রঙ্গিত নদীটা যখন দেখাচ্ছি আমি, রঙ্গিত এটা কে মনে হচ্ছে, এটা আর এটা রঙ্গিত নদী। রঙ্গিত নদীর দিক থেকে উৎপত্তি লাভ করেছে, তিস্তা নদী ওই দিক থেকে গিয়ে সিকিম থেকে উৎপত্তি লাভ করেছে। তো রঙ্গিত নদী আর তিস্তা নদী মিলে মূলত তিস্তা নদীর উপর প্রচুর জল সরবরাহ হয়। তিস্তার এমনি অত জল নেই। এবার রঙ্গিতের উপরে একটা ড্যাম আছে, রঙ্গিত ড্যাম। এই রঙ্গিত ড্যাম দিয়ে জল আটকে নিয়ে পরে ভারত সরকার সেটাকে আরো সংস্কার করে। তো প্রচুর জল এটা নিয়ে এখানে ড্যাম বানিয়ে হাইড্রো ইলেকট্রিসিটি বা জলসেচ আমাদের ভারতবর্ষের যে জায়গাগুলো আছে সেগুলো করা হয়। এবং বাংলাদেশ বলছে যে এই জল চুক্তি তার করতে হবে। তার এই জায়গাটা এতটাই উঁচু এবং পাহাড় দিয়েছে যে এখানে আর অতটা অন্যান্য নদী থেকে জল সরবরাহ বা কিছু নেই। অর্থাৎ আমরা আমাদের দেশের চাষিদের স্বার্থ না দেখে জল কখনো এটা দিতে পারি না। আর এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, যেটা এই তিস্তা নদী ব্রহ্মপুত্রের সঙ্গে মিশেছে। আর এই লাল বর্ডারটা হচ্ছে ভারত বাংলাদেশের একটা ইন্টারন্যাশনাল বর্ডার। তো এইটা নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের বহুদিন ধরে একটা মনোমালিন্য, মতনৈক্য রয়েছে। রঙ্গিত ড্যাম, তিস্তা নদীর এই ব্যাপারগুলো রয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই যে এই যে এনক্লেভ গুলো বা এই ছিটমহল যে এক্সচেঞ্জ হলো, তার জন্য সংবিধানে 100তম সংশোধন আনা হয়েছিল। তো 100তম সংবিধান সংশোধন যখন বলেই দিলাম, তো 99তম সংবিধান সংশোধন কি ছিল? এনজেএসি, ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন, যেটা আমরা সুপ্রিম কোর্টের ক্লাসে আলোচনা করেছি। আর 101 নম্বর ছিল হচ্ছে জিএসটি অ্যামেন্ডমেন্ট। সুতরাং এগুলো একটু ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট, মনে রাখা উচিত। এছাড়া আর যেগুলো প্রবলেম রয়েছে, শুধুমাত্র রঙ্গিত ড্যাম ছাড়া বা এই এনক্লেভ যে প্রবলেমটা সেটা সলভ হয়েছে, যেগুলো এনআরসি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। তারপর হচ্ছে ভারতের স্ট্যান্ড অন রোহিঙ্গাস, ইন্ডিয়া স্ট্যান্ড অন রোহিঙ্গা, মানে ভারতের রোহিঙ্গাদের উপরে কি তার বক্তব্য। তো স্যার ফলো, কারণ রোহিঙ্গারা মুসলিম আর বাংলাদেশে যেহেতু একটি মুসলিম কান্ট্রি, তারা ঘোষণা করেছে, যদিও সংবিধানে লেখা ছিল কি বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ, কিন্তু সুপ্রিম কোর্ট বাংলাদেশে ঘোষণা করেছে যে বাংলাদেশ হচ্ছে একটি ইসলামিক কান্ট্রি। তো সেই হিসাবে বাংলাদেশের একটু অসুবিধা হচ্ছে, যদিও প্রচুর রোহিঙ্গা বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়ছে। তারপর হচ্ছে সিকিউরিটি থ্রেট রয়েছে শিলিগুড়ি করিডোর, যেটা আমরা একটু আগে ছবিটা দেখলাম। আমরা ছবিটা দেখেছি এবং বুঝেও দিয়েছি। আচ্ছা, আমরা তবু আর এই ছবিটি একটু আগে এসে গিয়েছে। তো সিকিউরিটি থ্রেট যেটা রয়েছে, এবার দেখুন ওই জায়গার কাছে ভুটানও রয়েছে, নেপালও রয়েছে। নেপাল ভুটান থেকে আমাদের সিকিউরিটি থ্রেট নেই, শুধুমাত্র এই ডোকলাম প্লেটুটার উপরে চীন এসে কবজা করতে চাইছে। প্রচুর সেনা এখানে জমিয়ে এখানে ডাইরেক্ট, মানে প্রয়োজন যখন পড়বে, যখন চীন মনে করবে দরকার হয়েছে, তখন যাতে ডাইরেক্ট সেনাটা করতে পারে। তো ভারত সরকার ওখানে চীনকে সেনা রাখতে দিচ্ছে না, এই নিয়ে টানা হেঁচড়া চলছে। আমরা ভারত চীনের ভূগোল যেটা রয়েছে সেটা যখন করবো তখন
আলোচনা করব। তো মোটামুটি আমার মতে ভারত বাংলাদেশের সীমান্ত সম্পর্কে এই কয়েকটা জিনিস জানলেই হবে। এছাড়া বাংলাদেশের মধ্যে সীমান্ত হাট বা এই যে ব্যবসাগুলো হয় এই জিনিসগুলো সব আছে। সীমান্ত হাট যেগুলো হয় এই ধরুন একটু ত্রিপুরার এখানে আছে, তারপরে যে মেঘালয়ের এখানে আছে, মিজোরামের এখানে আছে, পশ্চিমবঙ্গের এখানে আছে। সীমান্ত হাট মানে কি, এইগুলো উভয় পক্ষ থেকে ব্যবসায়ীরা আসবে এবং তারা মাল লেনদেন করবে। তো সেই হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করা হচ্ছে, যেমন শিলিগুড়ি করিডোর এই জায়গাটায়, আর এই ঠিক ওপরটাই হচ্ছে ওই মানে ডোকলাম প্লেটু। এখান থেকে এইটুকু এসে তারা দখল করলেই এই পুরো বাংলাদেশ এমনি দখল হবে, মানে আমরা আর যেত। আর বাংলাদেশ যদি ভারতকে সেনা নিয়ে যেতে না দেয় তাহলে কিচ্ছু করার নেই। যাক, ক্লাসটা এটুকুই ছিল। কোনো সাজেশন বা কিছু থাকলে আপনি জানাতে পারেন। দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।